অনেকদিন পর মামার বাড়ি যাচ্ছি। সামনের মাসে আমার বিয়ের নিমন্ত্রণপত্র দিতেই মামার বাড়িতে যাওয়া। বাসস্ট্যান্ডে নেমে হেঁটে চলেছি খেয়া ঘাটের দিকে। এই রাস্তাটার এত বছরেও কোনো উন্নতি হয়নি। বেশ কিছু বছর আগেও যেমন ছিল এখনো সেই একই রকম আছে, কোথাও ফাঁকা মাঠ তো কোথাও ঝাড় জঙ্গলে ভরা। সন্ধ্যার পর এই রাস্তা ধরে লোকজনের তেমন কোনো আনাগোনা হয় না, সেজন্যই হয়তো আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। রাস্তা ফাঁকা আর চারিদিকের পারিপার্শ্বিক পরিবেশে একটু একটু ভয় ভয় লাগছে। তবে ভয় থেকেও সবথেকে বেশি যে বিষয়টা মাথায় কাজ করছে সেটা হলো সামনের খেয়া ঘাট নিয়ে। ভাবতে ভাবতে চলেছি সামনের দিকে। সামনে তাকাতেই একটু দাঁড়িয়ে পড়লাম। সামনে একটা ঘরের মতো কিছু দেখা যাচ্ছে, হয়তো সেখানে কাউকে পেলেও পেতে পারি। যেতে যেতে সেই ঘরের সামনে এলাম। দেখে মনে হচ্ছিল এটা একটা দোকান ঘর ছিল। অনেকদিন হলো মনে হয় দোকান ঘরটি বন্ধ আছে। দোকানের সামনে এলোমেলো চুলে একজন বয়স্ক মানুষ জীর্ণশীর্ণ বসনে বসে আছে দোকানের পাশে। তার পাশেই একটা বস্তার মতো কিছু একটা রয়েছে, কিন্তু সেই বস্তায় কি আছে সেটা বোঝা যাচ্ছে না। আমাকে দেখেই বয়স্ক মানুষটি হেসে উঠল। আবার একটা। তার হাসির কারণটা আমি বুঝতে পারছি না। পরক্ষণেই ভাবলাম বয়স হয়েছে, তাই হয়তো মাথা ঠিকঠাক কাজ করছে না। সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাতের অন্ধকার নেমে এসেছে। খেয়া ঘাটে কি এখন কাউকে পাওয়া যাবে? নিজেই নিজেকে প্রশ্ন করছি। আচ্ছা, এই বয়স্ক মানুষটিকে জিজ্ঞেস করলে কি ঠিকঠাক কিছু জানা যাবে? আসলে আপনাকে কি বলে যে সম্বোধন করি বুঝতে পারছি না। আমি জানতে চাইছিলাম এই রাতের বেলায় কি খেয়াঘাটে মাঝি পাবো? যদি একটু বলে দেন তাহলে একটু উপকৃত হই। লোকটি মাথা উঁচু করে আবার মুখের দিকে তাকিয়ে বলল, দিনের বেলায় খেয়াঘাটে লোক না থাকলেও রাতের বেলায় লোক পারাপারের জন্য ওই খেয়া ঘাটে সব সময় মাছি থাকে। বুড়োটার কথাগুলো শুনে যেন অবাক লাগছে। কি অদ্ভুতভাবে উত্তর দিচ্ছে সে। বলছি, আপনি কি নদী পার হবেন নাকি? বুড়োটা আবার আমার মুখের দিকে তাকিয়ে হি হি করে হেসে উঠল। আমার কথায় তার হাসির কারণটা আমি বুঝতে পারলাম না। কই, আমি এমন কিছু তো বলিনি যে তার হাসি পাবে। যদি কিছু মনে না করেন তাহলে চলুন, এ, আপনার এই বস্তাটা আমি নিয়ে যাচ্ছি। দিন দিন, বস্তাটা আমাকে দিন। খবরদার আমার এই বস্তাতে হাত দেবে না। তুমি যেখানে যাচ্ছ সেখানেই চলে যাও, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। মানুষের বয়স হলে মেজাজ কিন্তু কিছুটা খিটখিটে হয়। বাড়িতে আমার ঠাকুর দাদাও ঠিক এইরকম। কোনো কথা জিজ্ঞেস করলে ভালোভাবে উত্তর দেয় না। মেজাজটা তার সবসময় খিটখিটে হয়ে থাকে। তাই তার কথায় তেমন একটা পাত্তা না দিয়ে খেয়া ঘাটের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। মনে একটা অজানা আশঙ্কা নিয়ে যাচ্ছি খেয়া ঘাটে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোনো জনমানবের চিহ্নটুকু নেই। খেয়া ঘাটে যদি কাউকে না পায় তখন কি হবে, এসব ভাবতে ভাবতে চলে এলাম খেয়া ঘাটে।
খেয়া ঘাটে পৌঁছে আমার চক্ষু চড়ক গাছ। এ কি করে সম্ভব? আমি যে বয়স্ক মানুষটিকে পিছনে ফেলে এসেছি সে কি করে আমার আগে এসে ওই নৌকায় বসে আছে? কিছু বুঝে ওঠার আগেই লোকটি বলে উঠল, কি হলো, থমকে গেলে যে? না মানে কি করে সম্ভব? আমি তো আপনাকে ওই দোকানে রেখে এসেছি, তাহলে আপনি কি করে? আমার কথা শেষ হতে না হতেই লোকটি বলল, সব সময় নিজের চোখে যা দেখা যায় তা সবই সত্যি হয় না, তার ভিতর অনেক ভুল থাকে। ভুল? কি বলছেন আপনি? আমি মোটেও ভুল নই। বুঝেছি, তাহলে শুনুন, যাকে দেখেছেন সেটাই আমার যমজ ভাই। দেখতে সে অবিকল, আমারই মতন। তার কথায় কিছুটা আশ্বস্ত হলাম, কিন্তু নিশ্চিন্ত হতে পারলাম না। তাই বলে একজনের সাথে আরেকজনের চেহারা, বেশভূষণ সবকিছুতেই এত মিল হয় নাকি? আমি আর ৭-৫ না ভেবে উঠে বসলাম খেয়াতে। হঠাৎ মাঝি নৌকাটা থামিয়ে দিল। কি জন্য নৌকা থামালো বুঝতে পারছিলাম না। আমি জিজ্ঞেস করতেই বলল তার নাকি খুব খিদে পেয়েছে, তাই নৌকা থামালো। মাঝ নদীতে এভাবে হুট করে নৌকা থামানোটা মোটেও আমার ভালো লাগছিল না। তার উপর বারে বারে সব আজগুবি কর্মকাণ্ডে এমনিতেই আত্মাটা যায় যায় অবস্থা। এতদূর পর্যন্ত যা ঘটেছিল তাও ঠিক ছিল, কিন্তু এর পরে যা ঘটছিল তা মোটেও স্বাভাবিক ছিল না। মাঝির কাছে সেই বস্তাটি কোথা থেকে এলো? এটা তো ছিল দোকানে সেই লোকটির কাছে। এবার বুঝতে পারলাম যা ঘটছে সেটা মোটেও ভালো কিছু ঘটছে না। বস্তার ভিতর থেকে একটা মৃত মানুষের হাত নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সেই মাঝি। তার চেহারা আরো ভয়ঙ্কর লাগছে, চোখ দুটো জলজল করছে, হিংস্রভাবে হাতটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে যেমন কোনো হিংস্র পশু খায়, ঠিক সেইভাবে। এবার যেন আমার অন্তর আত্মা যায় যায় অবস্থা। নদীর চারিপাশ দিয়ে যেন বিভিন্ন রকম ভয়ঙ্কর ভুতুড়ে প্রতিধ্বনি ভেসে আসছিল। এইবার তোকে বস্তাতে ভরে নেব। অনেক দিন পর টাটকা মানুষের মাংস খাবো। তুমি তুমি কে? আমি আমি এই খেয়া ঘাটের মাঝে ছিলাম। একদিন আমার মেয়ের বিয়ের জন্য ওই দোকানটার জায়গা বিক্রি করে টাকা নিয়ে রাতে ফিরছিলাম। তখন তখন কিছু মানুষ আমাকে খুন করে টাকা নিয়ে চলে যায়। তারপর থেকে রাত হলেই অপেক্ষায় থাকি প্রতিশোধ নিতে। তোরা মানুষেরা কেউ ভালো না, তাই কাউকেই আমি মাফ করব না। বলতে বলতেই মাঝি আমার গলা টিপে ধরল। আমি কিছুতেই নিজেকে তার হাত থেকে মুক্ত হতে পারছিলাম না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ধীরে ধীরে শরীর নিস্তেজ হয়ে এলো, দু চোখ জুড়ে নেমে এলো অন্ধকার, আরো ঘন কালো অন্ধকার।